আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা অতীতের পূর্ব নির্ধারিত শিডিউল মোতাবেক আজকে লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা খুব ফাটাফাটি ক্লাস নিব। আমরা রাসায়নিক পরিবর্তনের উপর ক্লাস নিব। আজকে আমরা এমনভাবে ক্লাস নিব যাতে বোর্ড এক্সামে আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুব সহজে, খুব ইজিলি আমরা পরীক্ষাতে লিখে আসতে পারি, পরীক্ষাতে আমরা প্রেজেন্ট করতে পারি। সামনে তোমাদের পরীক্ষা। এখন আমি যেটা বলবো, এখন সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সবাই আমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করব, বুঝে বুঝে করব। আমরা আমরা বুঝে বুঝে করব। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় চ্যাপ্টার হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। এটা থেকে গত ক্লাসে আমরা তিনটি গ্রাফ আমরা ড্র করেছিলাম। একটা ছিল কেসি গ্রেটার দেন 1, দ্বিতীয়টা ছিল কেসি ইকুয়াল টু 1, তৃতীয়টা এসেছিল যে কেসি লেস দেন 1। বলেছিলাম মেইন বইগুলোতে এই গ্রাফগুলা বিস্তারিত বর্ণনা না থাকলেও আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য আমরা গ্রাফগুলা আমি তোমাদেরকে দেখিয়েছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা পরবর্তী টপিকগুলো আমরা বোর্ড কোশ্চেনের আলোকে আমরা অবশ্যই যে কোশ্চেনগুলো বোর্ডে প্রতিবারই আসে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। এবং এখানে কিছু জিনিস আছে, কিছু গ্রাফ আছে, আরো কিছু গ্রাফ আছে, যেমন নাকি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে টাইমের গ্রাফ, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে টাইমের গ্রাফ। তোমরা জানো এগুলো বিজ্ঞানের ব্যান্ড হফ কেপি এর সাথে তাপমাত্রা সম্পর্ক সূচক গ্রাফ ড্র করেছেন। আমরা এগুলো আজকে বুঝে বুঝে করব, এমন ভাবে করব যাতে আমরা আমাদেরকে মুখস্থ করতে না হয়। প্রিয় শিক্ষার্থী, সবাই জয়েন করো। আমরা যথাসময়ে আমাদের ক্লাস শুরু করে দিব। আমরা সময় ক্ষেপণ করব না। সবাই জয়েন করো। আমরা আমাদের আজকে ফাটাফাটি ক্লাস নিব। আমরা আজকে এমন ভাবে ক্লাস নিব যাতে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। সবার উদ্দেশ্যে বলবো সময় খুবই স্বল্প। এই সময়টাকে আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে। এই সময়টাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি, আমরা সময়টাকে যদি রুটিন ওয়াইজ আমরা কাজে লাগাতে পারি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। অনেকে একটা কথা বলে, শুধু পড়ো। আমি কিন্তু শিক্ষার্থীদেরকে বলবো না পড়ো এইভাবে এত কথা বলবো। আমি বলবো প্রপারলি ঘুমাতে হবে মিনিমাম 8 ঘন্টা, সঠিক সময়ে সঠিকভাবে খেতে হবে, সঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনা করেছে। বুশরা ইসলাম জয়েন করেছে। বুশরা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বুশরা? খুব মনোযোগ সহকারে ক্লাস করবে যাতে বোর্ড পরীক্ষাতে ভালো করতে পারো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো করতে পারো। আমরা আজকে ফাটাফাটি ক্লাস করব। আজকে আমরা পড়াবো তোমাদেরকে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব। হ্যাঁ, আমরা মুখস্থ না করে কৌশলের মাধ্যমে আমি তাপমাত্রার প্রভাবটা তোমাদেরকে শিখাবো। অনেকে বলে লাসাতিলের নীতিতে আমরা অবশ্যই জানি there are 3 factors. Factors 1, effect of temperature. Factors 2, effect of pressure. Factors 3, effect of concentration. এইটা প্রত্যেকটা পরীক্ষাতে আসে। আমি বোর্ড কোশ্চেন ডিসকাস করে দেখেছি। প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কেপিএ রাশিমালা, আমি বোর্ড কোশ্চেন ডিসকাস করে দেখেছি। প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব অথবা সাম্যাবস্থার উপর নিয়ামক সমূহের প্রভাব, দ্যাট মিনস তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এমন কোন বোর্ড নেই এগুলো আসে না।
রাহাব জয়েন করেছে, মোহাম্মদ রাহাব। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই জয়েন করো, সবাই জয়েন করো। আমরা আজকে এমন ভাবে ক্লাস নিব যাতে বোর্ড পরীক্ষাতে যে কোনো প্রশ্ন তোমরা নিমিশে সলভ করে ফেলতে পারো। কোনো টেনশন করবো না। আমরা বোর্ড পরীক্ষাতে প্রশ্ন দেখে উফ বলবো না। সুসানা জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জয়েন করেছো, ভেরি গুড, ভেরি গুড। সুমাইয়া শিমু ইজ ওয়াচিং। অনেক অনেক শিক্ষার্থী জয়েন করতেছে। আমরা আমাদের পূর্ব নির্ধারিত কাঙ্ক্ষিত লাইভ ক্লাসে আমরা চলে এসেছি। আমরা জাস্ট টাইমে ক্লাসগুলো স্টার্ট করার চেষ্টা করতেছি। আমরা সময়কে মূল্যায়ন করার চেষ্টা করতেছি। মোহাম্মদ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অবশ্যই ভালো আছি, ভালো আছি। সুমাইয়া শিমু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুবই সিনসিয়ার স্টুডেন্ট সবাই জয়েন করতেছে। আজকে দেখতেছি অনেক শিক্ষার্থী জয়েন করতেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকে আমরা ফাটাফাটি ক্লাস নিব, লাইফ চেঞ্জিং ক্লাস, লাইফ চেঞ্জিং ক্লাস। এফেক্ট অফ প্রেসার পড়াবো, এফেক্ট অফ টেম্পারেচার পড়াবো। ওয়াহিদ ফেরদৌস, মোহাম্মদ ওয়াহিদ ফেরদৌস আমার প্রিয় প্রিয় ছাত্র বলবো, আবার আমার এখন শিক্ষক। ওয়াহিদ ফেরদৌস ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ মিস্টার ওয়াহিদ। ওয়াহিদ নিশ্চয়। ওয়াহিদ কেমন আছো? ভালো, ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের নির্ধারিত ক্লাসে চলে যাব। তোমরা জানো ফারবিন আফসার ইজ ওয়াচিং, ফারবিন আফসার জয়েন করেছে। সুমাইয়া শিমু সালাম দিয়ে লাইভ থেকে বের। সবাই ভালোভাবে ক্লাস করো, ভেরি গুড। সবাই শেয়ার করো। আজকে আমরা ফাটাফাটি ক্লাস নেব ইনশাআল্লাহ কেমিক্যাল চেঞ্জের উপর। নট অনলি কেমিক্যাল চেঞ্জ, উই আর ট্রাইং টু চেঞ্জ অফ ইউর লাইফ। আমরা তোমাদের লাইফ ইনশাআল্লাহ পরিবর্তন করার চেষ্টা করব। আমরা রসায়নকে প্রায় বলি আমরা রসায়ন সমান রস যোগ আয়ন, রসায়ন। আমরা এটাকে আজকে এমন ভাবে কাজ করব যাতে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি একটা কথা বারবার বলতেছি, এই চ্যাপ্টার থেকে দুটো জিনিস সব সময় আসে, ক্যাপি ডিটারমিনেশন, তারপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব, অথবা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। আকলিমা আক্তার মিরি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুসানা জাহান, ভেরি গুড। মনোযোগ সহকারে ক্লাস করো, কোন প্রকারে কোনো দুষ্টমি করা যাবে না। আজকে পড়াবো চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব। উইদাউট মেমোরাইজিং আমরা ইনশাআল্লাহ এগুলো সলভ করতে পারবো। তোমরা বলবে ক্লাসে পড়ে এত সহজ কেন? সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। আমরা যাতে আমাদের আহমদ নোহান, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছো নোহান? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করব যাতে আমরা বুঝতেছেন স্যার। সুমাইয়া, দুষ্টমি করা যাবে না। সুমাইয়া, বুশরা, সূচনা, ক্লাস খুব মনোযোগ সহকারে করবে। আমি জানি তোমরা খুবই ভালো স্টুডেন্ট, আমি এখনো আশা করি তোমরা ভালো করে পড়লেই, তোমরা ভালো করে পড়াশোনা করলেই তোমরা ভালো ফলাফল করতে পারবে। আমি চাই তোমরা যাতে ভালো ফলাফল করে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো, তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। সবাই মনোযোগ সহকারে ক্লাস করবে। আমি এখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফটা করাবো। এটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ক্লাসে ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই দেখো বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফ, বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফ। প্রিয় শিক্ষার্থী, আমরা গ্রাফ দেখলেই ভয় পেয়ে যাই। আসলে গ্রাফ হচ্ছে যে ম্যাথমেটিক্সের একটি প্রয়োগ। গ্রাফে কোনো কঠিন কোনো কিছু না। আমরা জানি গ্রাফে দুইটা চলক থাকে, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। কেমন? আমরা যে গ্রাফটা করব বিক্রিয়ার হার, এট দ্য ফার্স্ট অফ দ্য ভেরি বিগিনিং
আমাকে বিক্রিয়ার হার বুঝতে হবে। আসলে বিক্রিয়ার হারটা কি? আমরা এটাকে দুই ভাগে প্রকাশ করতে পারি, ডিএক্স বাই ডিটি বলতে পারি, অথবা মাইনাস ডিসি বাই ডিটি বলতে পারি। আসলে আমি যেটা বলবো, একক সময়ে বিক্রিয়ক অণুগুলো ভেঙে কতটুকু উৎপাদে পরিণত হচ্ছে, অথবা একক সময়ে উৎপাদ অণুগুলো ভেঙে কতটুকু বিক্রিয়কে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে হার, রেট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাক্ট্যান্ট হতে পারে, রেট অফ প্রোডাক্ট হতে পারে। আমরা বুঝে বুঝে কাজ করব। আমি যদি মনে করি আমার বিক্রিয়কে, আমি একটি বিক্রিয়া যদি কল্পনা করি, এ উভমুখী চিহ্ন বি, আমার বিক্রিয়ক ছিল 100 মোল, সেখান থেকে 20 মোল যদি উৎপাদে পরিণত হয়, আমার আর আছে কতটুকু? আমার আর আছে বিক্রিয়ক আছে আমার আর 80 মোল। আমরা একটু এটাকে ড্র করার চেষ্টা করতেছি। আমি ওয়াই অক্ষে আমি দিব বিক্রিয়ার হার, খুব সহজ। আমরা একটু মনোযোগ সহকারে কাজ করব। আমি x অক্ষে দিব টাইম টি। এভরিবডি শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেক সহজ। এটুকু যদি আমরা চিন্তা করতে চাই, আমি যদি বিক্রিয়ার হারটাকে আমি এখানে যদি আমি 0 পয়েন্ট থেকে এখানে আমি মনে করি 20, আর এটা অ্যাডভান্স হচ্ছে, প্রথমে 20 মোল বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, তারপর যদি বলি 40 মোল, তারপর যদি ধরি আমরা 60 মোল, তারপর যদি আমরা ধরি 80 মোল, আমরা 100 মোল বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। তখন যে বিক্রিয়ক এর ক্ষেত্রে, এবং আমরা যদি উৎপাদকে যদি আমরা বি কে যদি আমরা সময়কে যদি আমরা x অক্ষে ড্র করি, আমরা সময় আগে দেখছিলাম শূন্যতম সময় 2 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 8 সেকেন্ডে, 10 সেকেন্ডে। প্রিয় শিক্ষার্থী, একদম সহজ। আমরা এটাকে যদি আমরা এইভাবে ড্র করব, আমরা জানি অবশ্যই বিক্রিয়ার হার, যখনই বিক্রিয়া শুরু হয়েছে, বিক্রিয়ক থেকে কিছু কিছু উৎপাদ আস্তে আস্তে সময় সাপেক্ষে কিসে পরিণত হচ্ছে? উৎপাদে পরিণত হচ্ছে। তখন আমরা বিক্রিয়ককে কিভাবে দিব? আমরা বিক্রিয়ককে আমরা 100 ছিল, ওখান থেকে আস্তে আস্তে কিসে পরিণত হয়েছে? এটা উৎপাদে পরিণত হয়েছে। আবার যদি আমরা এটা এ কোন দিকে যাচ্ছে? ফরওয়ার্ডের দিকে যাচ্ছে। অনুরূপভাবে একটা সময়ে উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, বিক্রিয়কের পরিমাণ কমতেছে, তাই উপর থেকে নিচের দিকে দিলাম। উৎপাদের পরিমাণ বাড়তেছে, তার নিচের থেকে আমি উপরের দিকে দিলাম। কেমন? এটা হচ্ছে বি। তাহলে আমরা বলতে পারি, যখনই সময় শুরু হয়ে যায়, বিক্রিয়ক আস্তে আস্তে কমতে থাকে, তাই আমরা গ্রাফটাকে উপর থেকে নিচের দিকে দিলাম, আর উৎপাদের পরিমাণ আস্তে আস্তে টাইমের প্রেক্ষাপটে বৃদ্ধি পায়, তাই বিক্রিয়ক থেকে নিচের থেকে উপরের দিকে দিলাম। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা পয়েন্টে দুটো বিন্দু মিলে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? সাম্যাবস্থা। এটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটাকে, এটাকে আমরা বলবো যে এটাকে আমরা কি বলবো? সাম্যাবস্থা। আর এই বিন্দুটাকে আমরা কি বলবো? বিন্দুকে আমরা বলবো সাম্যবিন্দু। সাম্যবিন্দুকে ইংলিশে কি বলা হয়? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায় অনেকগুলো গ্রাফ আসে। এটা সহ আমরা 4টা গ্রাফ ডিসকাস করলাম। আমরা পরবর্তীতে এডমিশন টেস্টের আগে আমি বুয়েটে অতীতে যে গ্রাফগুলো এসেছে আমি সেগুলো ডিসকাস করব। সবাই উঠিয়ে নাও। আমরা এখন আমাদের আসল টপিকসে চলে যাচ্ছি। আরো বেশি মনোযোগী হও। আমরা আজকে ফাটাফাটি ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু উঠিয়ে নাও। দীপ্ত কোয়াইশ ইজ ওয়াচিং। কেমন আছো স্যার? আপনি তাহসান আহমেদ, ভেরি গুড। সবাই আজকে শেষ পর্যন্ত ক্লাস করবে, যাতে আমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো কিছু আনসার করতে পারি। আকলিমা আক্তার, ভেরি গুড। সবাই নিজেদের মধ্যে কথোপকথন করবে না, সবাই ক্লাসে মনোযোগী হও। সবাই ক্লাসে মনোযোগী হও।
সবাই ই করো। আমি নেক্সট আরেকটা গ্রাফ দেখাচ্ছি, যেটা হচ্ছে যে বিভব শক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি। এখানে একটা জিনিস আছে, অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয় শক্তি। সক্রিয় শক্তি আসলে আমাদের বুঝতে অনেক অসুবিধা হয়ে যায়। সক্রিয় শক্তির গ্রাফ সবসময় পরীক্ষাতে আসতে দেখা যায়। আমরা খুব মনোযোগ সহকারে জিনিসটা করব। তোমরা বলবে এত সহজ কেন, তোমরা বলবে এত সহজ কেন, আমরা খুব মনোযোগ সহকারে সেটা করতেছি। যেটা সব সময় পরীক্ষাতে আসে। হ্যাঁ, এবং এটা সম্পর্কে আমি এখন দুইটা গ্রাফ দেখাবো। কয়টা গ্রাফ? দুইটি গ্রাফ আমরা দেখাবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এডমিশন টেস্ট এন্ড বোর্ড এক্সাম। বোর্ড এক্সাম প্লাস এডমিশন টেস্ট। এডমিশন টেস্ট। প্রিয় শিক্ষার্থী, গ্রাফ দেখলে আমরা ভয় পাই। গ্রাফকে আমরা ভয় পাবো না, গ্রাফকে আমরা করব জয়। আমরা বুঝে বুঝে করলে কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজে আমরা এগুলো আয়ত্তে আনতে পারবো। আমাদের এই মুহূর্তে আমরা একটা বিক্রিয়া যদি কল্পনা করি, আমরা একটা এ উভমুখী চিহ্ন বি, কেমন? আমরা অবশ্যই জানি বিক্রিয়া কয় প্রকার, তাপ শক্তির উপর নির্ভর করে বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী এবং তাপ হারি। তাপ উৎপাদীকে কি বলা হয়? তাপ এক্সোথার্মিক, এক্সোথার্মিক। আর তাপ হারিকে কি বলা হয়? এন্ডোথার্মিক। এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক। আমরা এখন গ্রাফ দেখব, আমরা বিভব শক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি। আমরা দুইটা গ্রাফ ড্র করব, বিভব শক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার বিভব শক্তি। আমরা আরেকটা গ্রাফ ড্র করব, বিক্রিয়ার অগ্রগতি বনাম বিভব শক্তি বনাম বিক্রিয়ার প্রিয় শিক্ষার্থী, দুটো গ্রাফ কেন হবে? আমরা একটা বলবো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, একটা বলবো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা বলছি এন্ডোথার্মিক, আরেকটা বলবো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আরেকটা বলবো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, যেটা হচ্ছে এক্সোথার্মিক। এই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা গ্রাফটা ড্র করব, এক্সোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে। যেহেতু আমার বিক্রিয়ক এ এবং উৎপাদ বি, তাহলে আমরা গ্রাফটাকে প্রথমত আমরা এভাবে ড্র করতে পারি। আর এটাকে কিভাবে ড্র করতে চাচ্ছি, আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করি। কেমন? এখানে বিক্রিয়ক এ, উৎপাদ বি। এ বিক্রিয়ক বিক্রিয়া করে বি উৎপাদ উৎপন্ন হচ্ছে, এবং আমরা এটাকে পিক পয়েন্ট বলতে পারি, শীর্ষবিন্দু আমরা পিক পয়েন্ট বলতে পারি। এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাই, তাহলে এখানে এ বিক্রিয়ক অনেক কষ্ট করে বি উৎপাদ উৎপন্ন করতেছে। এ বিক্রিয়ক অনেক কষ্ট করে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে। অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট। তোমরা অবশ্যই জানো, একটা বিক্রিয়া সম্পন্ন করো বললে হয়ে যায় না। বিক্রিয়া করতে হলে, প্রোডাক্ট উৎপন্ন করতে হলে অনেক কষ্টের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। এই বিক্রিয়াতে এ বিক্রিয়ক অনেক কষ্ট করে বিক্রিয়া করে অনেক সময় দিয়ে উৎপাদ বি উৎপন্ন করেছে। তাহলে আমরা যেটা বলবো এখানে এই যে এখান থেকে এই অংশটাকে আমরা বলবো
শক্তির দেয়াল, এটাকে আমরা বলবো শক্তির দেয়াল, এটাকে আমরা বলবো শক্তির দেয়াল, এটাকে আমরা বলবো শক্তির অবশ্য শক্তির দেয়াল অতিক্রম করে উৎপাদ উৎপন্ন করতে হয়। শক্তির দেয়াল অতিক্রম করতে না পারলে কখনো উৎপাদ উৎপন্ন হয় না। এবং এটাকে আমরা বলবো যে সক্রিয় শক্তি, এটাকে আমরা বলবো শক্তির দেয়াল। আরো যতটুকু শক্তি অতিক্রম করতে হবে, শক্তি সে দেয়াল টপকাতে হবে, অথবা বলবো দেয়াল টপকাতে হবে, দেয়াল টপকাতে। সবাই কিন্তু দেওয়াল টপকাতে পারে না, কারা দেওয়াল টপকাতে পারে? যারা অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে পারে তারা। তাহলে আমরা যেটা বলবো এটাকে আমরা বলবো সক্রিয় শক্তি, সক্রিয়, যেটাকে আমরা ইএ দ্বারা ইন্ডিকেট করব। ইএ মানে কি? অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। কেমন? তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে এটা আমরা আরো সহজ করে বুঝতে পারি। মনে করো তুমি একটা কলম কিনতে চাচ্ছ 140 টাকায়, তোমার পকেটে আছে অনলি 40 টাকা, তাহলে তোমাকে আরো এক্সট্রা কত টাকা লাগবে? তোমাকে অবশ্য আরো এক্সট্রা 100 টাকা লাগবে। সেই 100 টাকা হয়তো বা তুমি তোমার আব্বুর কাছ থেকে নিবে, 100 টাকা সে হয়তো বা তোমার আম্মুর কাছ থেকে নিবে, অথবা তোমার বড় ভাই থেকে নিবে, যে কোনো বড়জন, যে কোনো শুভাকাঙ্ক্ষী থেকে নিবে। এই সে 100 টাকা, এটি হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি। তোমার যা আছে আরো অধিক পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, সেটাকে বলা হয় সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এখানে আমরা যদি বলতে চাই তাহলে এটা কার এনার্জি? এটা কার এনার্জি? এটা এনার্জি, সক্রিয় শক্তি যেটা বলতে, এটা কার এনার্জি? এটা হচ্ছে যে এ এর এনার্জি। এটাকে আমরা বলবো ইএ, এর এনার্জি, এর এনার্জি। তাহলে এটাকে ইএ কে আমরা কি বলতে পারবো? ইএ কে আমরা ইপি বলতে পারবো, সরি ইআর বলতে পারবো। ইএর কেন? এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। ইএ যে কথা, এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট একই কথা। তো এখান থেকে যদি আমরা ড্র করতে চাই, এখান থেকে তাহলে এটা কার এনার্জি? এখানে এটা কার এনার্জি? এটা ইবি এর এনার্জি, এটা ইবি এর এনার্জি। বিটাকে নিশ্চয় আমরা অনেকগুলো বিক্রিয়াতে দেখেছি। এ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট। এই জন্য ইএ কে আর কে আমরা কি বলতেছি? এই রিঅ্যাক্ট্যান্ট এনার্জি। ইপি আমরা কি বলবো? এটাকে ইবি, এটাকে আমরা কি বলবো? ইপি। এটা কার এনার্জি? প্রোডাক্টের এনার্জি। কার এনার্জি? প্রোডাক্টের এনার্জি। তাহলে আমরা এখানে ডেল্টা এস টা কি বুঝতে পারবো? আমরা এখান থেকে ডেল্টা এস কি বুঝতে পারবো? আমরা বলতে পারবো ডেল্টা এস ইকুয়াল টু, আমরা সবসময় কি জানি? উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। আমরা কি বলতে পারবো? উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। তাহলে আমরা কি লিখবো? উৎপাদের শক্তি মানে ইপি, এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, কেমন? এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে পজিটিভ বলবো। এটাকে আমরা কি বলবো? পজিটিভ বলবো। যখনই পজিটিভ বলবো তখনই আমরা বলবো তাপ হারি বিক্রিয়া। এটা হচ্ছে যে তাপ হারি বিক্রিয়ার গ্রাফ। আমরা অবশ্যই বলবো এখানে একটা শক্তি অতিক্রম করতে হয়, যেটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি, যেটাকে আমরা বলবো সক্রিয় শক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে তাপ হারি বিক্রিয়ার গ্রাফ আমরা খুব সহজে আমরা পারবো। এখন আমি তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফটা একটু দেখতে চাচ্ছি। তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ হবে এরকম। এ বিক্রিয়া করতেছে, এ বিক্রিয়া করতেছে, উৎপাদ বি উৎপন্ন করতেছে। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফ। এখানেও আমরা বলবো এইটা কার এনার্জি? এটা হচ্ছে যে ইএ, এটা এ মানে কে ছিল আমার? এ মানে আমার ছিল ইআর মানে কেন? হ্যাঁ, এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। আবার এখানে আমরা কি পেতে পারি? এখানে আমরা কি পেতে পারি? ইবি, এর শক্তি যে কথা, ইপি একই কথা, এনার্জি অফ প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট।
আমরা পেতে পারি। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এখানে সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি। এখানে হচ্ছে একটা শক্তির দেওয়াল টপকাইতে হয়, এই যে এটাকে আমরা বলবো ই এ। মানে আমরা কি বললাম একটু আগে, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা ডেল্টা এস কি লিখতে পারি? ডেল্টা এস ইকুয়াল আমরা কি লিখবো? আমরা সবসময় বলবো ইপি মাইনাস ইআর। এটাকে আমরা বলবো ইকুয়াল টু, এখানে স্পষ্ট দেখা যায় কে ছোট, কে ছোট, ইয়ে বড় ছোট নাকি ইবি ছোট। এখানে আমরা কাকে দেখতে, আমরা লিখবো যে ছোট মাইনাস বড়। এখানে কি হচ্ছে? ছোট। তাহলে এখানে কে ছোট, এখানে আমরা যদি এদিক থেকে গ্রাফ দেখতে চাই কে ছোট, ইপি ছোট, কে ছোট ইপি ছোট। না আমরা কি বলতে পারবো এখানে ছোট মান মাইনাস বড় মান। ছোট মান থেকে বড় মানকে যদি, কেন ইয়ে ছোট বলবো? এই অংশটা ছোট, এই অংশটা বড়। যারা গ্রাফ বুঝে, যারা এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে মান বের করতে পারে, তারা যারা ম্যাথমেটিক্স চিন্তা করে তারা অনেক সহজে বুঝতে পারবো। আমরা দেখতেছি এটা ছোট, এটা কি, এটা বড়। আমি কি লিখলাম? ছোট মান বিয়োগ বড় মান। ছোট মান থেকে বড় মান বিয়োগ করলে কি হয়? মাইনাস। আমরা যদি এটাকে উল্লেখ করতে চাই, 2 মাইনাস 10, আমরা কত লিখবো? -8। এটাকে আমরা বলবো ইকুয়াল টু মাইনাস উৎপাদ। হ্যাঁ, মানে মাইনাস মান আসতেছে, মানে এটা কোন ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এটাকে আমরা বলবো যে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফ। যেহেতু মাইনাস ভ্যালু আসছে, আমার তাপটা কি আসছে? মাইনাস, আমরা বলবো তাকে এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সক্রিয় শক্তি নির্ণয় করার জন্য সক্রিয় শক্তিতে আমরা বিক্রিয়ার বিভব শক্তি বনাম আমরা বিক্রিয়ার অগ্রগতি, আমরা তাপ উৎপাদনের ক্ষেত্রে এভাবে পেলাম, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা পেলাম। এখন আমরা যেটা দেখবো, সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব। আমি একটা কৌশল শিখাবো, এটা হয়তোবা তোমরা অনেকেই পারো, তারপরে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। আমরা এটার জন্য বেশি সময় নষ্ট করবো না, কারণ আমরা প্রিভিয়াস টাইমে আমি আশা করছি এটা তোমরা পারো। তাও আমি একটু শর্টকাট টেকনিকের মাধ্যমে রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাবটা দেখাবো, যাতে তোমরা পরীক্ষাতে এটা আসবে 100%। সবাই লিখে রাখতে পারো, এটা পরীক্ষায় আসবে 100%। সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো, নিশ্চয় সবাই লিখে ফেলেছো, আমি মুছে দিচ্ছি। আমি এখন যে টপিকসটা ডিসকাশন করব, আমি দেখতে পাই 10টা বোর্ড কোশ্চেনের মধ্যে 8টা 9টা বোর্ড কোশ্চেন এটা আসে। এবং যারা আগামী পরীক্ষার্থী তাদেরকে আমি বলবো 100% সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব অথবা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব প্রত্যেকটা পরীক্ষা আসে। দেখবে ইনশাআল্লাহ তোমরা খুব সহজে এই আনসারটা করতে পারতেছো। আমি অনেকগুলো বোর্ড কোশ্চেন দেখলাম গতে কি আসে? ক্যাপি ডিটারমিনেশন। ঘতে কি আসে? সাম্যাঙ্কের উপর নিয়ামকের প্রভাব, অথবা সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব, অথবা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। এটা আমরা এমন ভাবে করবো যাতে তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারো। এবং এটা আসবে 100% সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বুঝতে হবে সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব। আমরা অবশ্যই জানি নিয়ামক মানে কি? টিপ সি। হ্যাঁ, টিপ টি দিয়ে আমরা কি বুঝবো? টি দিয়ে আমরা বলবো টেম্পারেচার, পি দিয়ে আমরা বলবো প্রেসার, সি দিয়ে আমরা বলবো কনসেন্ট্রেশন। এই নীতিটা কে প্রণয়ন করেছে? লা শাতেলিও। তাহলে আমরা যখনই বলবো নিয়ামকের প্রভাব, তখন আমরা যখন বলবো সাম্যাবস্থা, আমরা বলবো তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। এটার আরো একটা জিনিস আছে, উৎপাদের পরিমাণ আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে উৎপাদের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়। উৎপাদের পরিমাণ কিভাবে
বৃদ্ধি করা যায়। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বোর্ড পরীক্ষা আসবে। আমরা অনেকেই, এটা তোমরা জানো, এটা ক্লাস 9-10 ছিল, কিন্তু এটা আমরা সবসময় কনফিউশনে পড়তাম। এখনো বোর্ড পরীক্ষাতে এটা আসে, এটাতে আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা এটা এমন ভাবে শিখবো, যেহেতু তাপমাত্রার প্রভাব, সেটা আমরা কি জানি, তাপমাত্রা আমরা এটাকে দুই ভাবে করবো। আমরা জানি তাপমাত্রা বলে, তাপমাত্রা উপর ডিপেন্ড করে বিক্রিয়া কয় প্রকার, দুই প্রকার, তাপ উৎপাদী এবং তাপমাত্রা। এদিকে লিখবো আমরা তাপ উৎপাদী, এদিকে লিখবো আমরা তাপ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তাপ উৎপাদী হলে ডেল্টা এস এর মান কি হয়, ডেল্টা এস কি হয়, নেগেটিভ হয়। আর এখানে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস কি হয়, পজিটিভ হয়। কেমন? এখন আমরা একটু কৌশল অ্যাপ্লাই করব। আমরা একটু কৌশল দেখতে চাচ্ছি, ট্রিক্স। এই ট্রিক্সটা পারলে তোমরা মুখস্থ না করে নিজের থেকে খুব সহজে এগুলো পারবে। আমরা সূত্রটাকে লিখবো, ডেল্টা এস ইনটু বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক। কেমন? এখানে আমরা ফর্মুলা কি লিখবো, ডেল্টা এস ইনটু বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক। প্রিয় শিক্ষার্থী, একটু বুঝতে চাইলে অনেক ইজি হয়ে যাবে, জীবনে বলতে চাইলেও বলতে পারবে না। আমরা তোমাদেরকে এমন ভাবে কৌশলগুলো শেখানোর চেষ্টা করতেছি, কৌশলগুলো এই জন্য শেখানো হয় যাতে আমরা দায়িত্ববোধ থেকে এই ক্লাসটা করে যাতে তোমার উপকার হয়, তুমি যাতে আগের কঠিন পড়াগুলো খুব সহজে মাথায় এনে পরীক্ষাতে তোমরা অ্যান্সার করতে পারো। এই উদ্দেশ্য নিয়ে আমরা অনেক চেষ্টার মাধ্যমে আমরা কাজগুলো করার চেষ্টা করি। বাড়ানো মানে আমরা কি জানি, প্লাস। কমানো মানে আমরা কি জানি, মাইনাস। কেমন? এখানে আমরা বাড়ানো মানে কি বলবো, প্লাস। কমানো মানে আমরা কি বলবো, মাইনাস। তাহলে আমরা দেখতে চাই, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, সেহেতু আমরা এখানে মানটা কত লিখবো, আমরা লিখবো মাইনাস। কেন মাইনাস? আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় অবশ্যই ডেল্টা এস এর মান নেগেটিভ এবং তাপ হারি বিক্রিয়ায় অবশ্যই ডেল্টা এস এর মান পজিটিভ। তাই এখানে ডেল্টা এস এর মান আমি কত লিখবো, মাইনাস লিখবো, ইনটু যদি আমি তাপ বাড়াই, এমনিতে তাপ উৎপাদী বিক্রিয়া আমি আরো তাপ বাড়িয়ে দিচ্ছি। in exothermic reaction we are increasing temperature, হ্যাঁ। তাহলে আমরা যদি আরো তাপ বৃদ্ধি করে দিই, তার মানে বৃদ্ধি মানে আমরা কি বলছিলাম, প্লাস। তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করলে কত হবে, প্লাস মাইনাস। মাইনাস সহ মানে কি, বিক্রিয়ার গতি কোন দিকে যাওয়া, বিক্রিয়ার গতি কমানো, বিক্রিয়া মাইনাস সহ মানে বিক্রিয়া পিছনের দিকে যাবে, পিছনের দিকে যাবে। তার মানে বিক্রিয়ার গতি কমে যাবে। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা যদি তাপ কমিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, মাইনাস, ইনটু কমানো মানে মাইনাস, আমি কি পাবো, প্লাস। প্লাস মানে আমরা কি বলবো, সামনের দিকে। রাসায়নিক বিক্রিয়ার গতি কোন দিকে যাওয়া, সামনের দিকে যাবে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে কি হবে, সামনের অবস্থান বা সামনের রাসায়নিক বিক্রিয়ার গতি কি সামনে যাবে নাকি পিছনে যাবে, এটা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন দিবে নাকি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দিবে, আমরা সহজে বুঝতে পারবো। আর আমরা বলবো পিছনের দিকে আসা মানে আরবি, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বেড়ে যাবে, আর সামনের দিকে আসা মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে চাই, আমরা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়িয়ে দিলে কি হবে, বা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কমিয়ে দিলে কি হবে। যেহেতু ডেল্টা এস তাপ হারি বিক্রিয়া, আমরা কত লিখবো, প্লাস, ইনটু যেহেতু বাড়ানো আবার প্লাস, ফর্মুলা কি আসবে, প্লাস। আমরা সবাই কি জানি, প্লাস। অর্থাৎ বিক্রিয়ার গতি কোন দিকে যাবে, সামনের দিকে যাবে,
যেহেতু তাপহারী বিক্রিয়া, আমরা যদি বিক্রিয়ার গতি কমিয়ে দিই, আমরা যদি বিক্রিয়া তাপমাত্রা কমিয়ে দিই, আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো মাইনাস ইন্টু, যেহেতু তাপহারী বিক্রিয়া, আমরা এখানে কি লিখবো? প্লাস বিক্রিয়ার গতি তাপমাত্রা আমরা কমিয়ে দিই, কি হবে? আমরা কি লিখবো? মাইনাস, মানে পিছনের দিকে যাব, বিক্রিয়ার দিক পিছনের দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে কৌশলের মাধ্যমে আমরা সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাবটা আমরা খুব সহজে পারতে পারি। সবাই লিখে নাও। আমি এখন চাপের প্রভাবের দিকে চলে যাব। আমরা এখন চাপের প্রভাবের দিকে যাব। সবাই আজকে ক্লাস দিলরুবা ইয়াসমিন সোনিয়া, আমার প্রিয় বান্ধবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির সরকারি স্কুলের শিক্ষক, is watching my class. Salute and pray for me. Ruby Hussain is watching my class. Simon, walaikum assalam sir. সোহান, মোহাম্মদ সোহান মির, সাইমন স্যার কেমন আছেন? অবশ্যই ভালো আছি। আমার প্রিয় সহপাঠী, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় বান্ধবী আমার লাইভ ক্লাসে জয়েন করেছে, অনেক ধন্যবাদ। এবং আমার জন্য আমি দোয়া প্রত্যাশী যাতে খুব ভালোভাবে শিক্ষার্থীদের জন্য ক্লাস করাইতে পারি। কাউন্সিলর দিলু আক্তার, রাঙ্গুনিয়ার কাউন্সিলর, খুব সম্ভবত 6 এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় আমার ক্লাসে জয়েন করেছেন। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে খুব ভালো ক্লাস নিতে পারি। এবং বর্তমান সরকার চাচ্ছে স্মার্ট ক্লাস, স্মার্ট সিটিজেন। আমি যাতে স্মার্ট ক্লাস নিয়ে দেশের সেবা করে স্মার্ট সিটিজেন উপহার দিতে পারি। আপনি সরকারের একজন কাউন্সিলর হিসেবে আমি দোয়া চাচ্ছি যাতে আমি ভালো ক্লাস নিতে পারি, বাংলাদেশের শিক্ষার্থীরা উপকৃত হয়, গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। আমি এর পরবর্তী টপিকসে আমি প্রেসার আমি চাপের প্রভাবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চাপের প্রভাবও আমরা মুখস্থ না করে খুব সহজে আমরা কৌশলের মাধ্যমে আমরা এটা শিখতে পারবো। চাপের প্রভাব, প্রিয় শিক্ষার্থী, একটা কথা সবাই মনে রাখবে, আমরা চাপের প্রভাব যেহেতু আমরা বলি এটা কোন ক্ষেত্রে আছে, অনলি ফর গ্যাসিয়াস সাবস্টেন্স, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব থাকে। আমরা চাপের প্রভাবে আমরা কি বলবো? চাপের প্রভাব অনলি ফর গ্যাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝতে চাও, ধরে নাও কোন একটা বেলুনে গ্যাস আছে, বেলুনটাকে তুমি চাপ দিচ্ছ, ছোট বাবুরা দুষ্টামি করে বেলুনে কি দেয়? চাপ দেয়। চাপ দিলে বেলুন কি বড় হবে নাকি ছোট হয়ে যাবে? নিশ্চয় বেলুন ছোট হয়ে যাবে। চাপের প্রভাব হচ্ছে যে চাপ দিলে বেলুন কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? সবাই একটু লিখে নাও। চাপ দিলে বড় থেকে কি হয়? ছোট হয়। বেলুন বড় ছিল, তুমি ছোট বাবু চাপ দিচ্ছে, বেলুনটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। আমরা কি বলবো? চাপ দিলে বেলুন কি হবে? চাপ দিলে, এটা বেসিক জিনিস, বেলুন বড় থেকে ছোট হয়। চাপ দিলে বেলুন কি হয়? বড় থেকে ছোট হয়। এটা হচ্ছে আসলে এফেক্ট অফ প্রেসার। যেহেতু বেলুনের ভিতরে কি আছে? গ্যাসিয়াস সাবস্টেন্স আছে, গ্যাসীয় পদার্থ আছে। আমরা এখান থেকে শিখে নিব, কোন সলিড সাবস্টেন্সের ক্ষেত্রে, কোন কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না, কোন লিকুইড সাবস্টেন্সের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না, কোন অ্যাকোয়াস জিনিসের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব থাকবে একমাত্র কার ক্ষেত্রে?
আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাবটা থাকবে, আমরা সেটা আমরা দেখব। আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা চাপের প্রভাব দেখাতে পারি। আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি, তোমরা খুব সহজে এটা দেখে নাও। এখানে তোমরাই বলবে আসলে চাপের প্রভাব আছে কিনা। একটা গ্যাস, গ্যাস বি এটা সলিড সাবস্টেন্সের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, সি লিকুইড এবং সি লিকুইড সাবস্টেন্স এবং 4D গ্যাসিয়াস সাবস্টেন্স উৎপন্ন করতেছে। দেখো এই ধরনের রিঅ্যাকশন দেখলে চাপের প্রভাব আছে কিনা আমরা কিন্তু ভয় পেয়ে যাই। আসলে ভয় নিয়ে কোনো পড়াশোনা হবে না, ভয়কে জয় করতে হবে। এবং ভয়কে জয় করতে পারলে আমরা কেমিস্ট্রি নামক জিনিসটা আমরা খুব সহজে আয়ত্তে আনতে পারবো। প্রথমত আমরা বলবো যেহেতু গ্যাসীয় পদার্থ অবশ্যই এখানে চাপের প্রভাব থাকবে। বি কঠিন সাবস্টেন্স এটির ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না। এখানে এল কে আমরা 3C কে আমরা এল মানে লিকুইড সাবস্টেন্স দেখতে পাচ্ছি, চাপের প্রভাব থাকবে না। 4D গ্যাসিয়াস এটির ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে। তাহলে আমরা বিক্রিয়কে দেখলাম, একটা বিক্রিয়কে চাপের প্রভাব থাকবে, এদিকে আরেকটা উৎপাদে 4D তে চাপের প্রভাব থাকবে। স্পষ্ট আমরা দেখতে পাই কত মোল, 1 মোল। স্পষ্ট আমরা দেখতে পাই এখানে উৎপাদে কত মোল, 4 মোল, 4 মোল। কেমন আমরা একটু আগে কি বললাম, চাপ দিলে আমি কি বললাম, চাপ দিলে বেলুন বড় থেকে ছোট হয়। যেহেতু উৎপাদে 4 মোল, বিক্রিয়কে কয় মোল, 1 মোল। আমরা কি বলবো চাপ আমরা নিশ্চয় প্রভাবটা কোন দিক থেকে হবে, 4 মোল থেকে 1 মোলের দিকে চাপ দিলে বড় থেকে ছোট হয়। আমরা বলবো 4 কে আমরা বড় বলবো, 1 কে আমরা ছোট বলবো। নিশ্চয় 4 বড় সংখ্যাত্মক মান 4 মোল, আর নিশ্চয় 1 মোল ছোট 1 মোল। আমরা বলবো চাপ দিলে কি হয়, বড় থেকে ছোট হয়। আমরা কি বলবো, এটা চাপ যদি আমি বৃদ্ধি করি, আমি যদি এখানে লিখে যাবে, আমরা বলি চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, বিক্রিয়ার দিক উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে, মানে বিক্রিয়ার দিক পিছনের দিকে আসবে, বিক্রিয়ার দিক পিছনের দিকে আসবে। আবার যদি আমি চাপ কমিয়ে দিই, উল্টা দিকে হবে, বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। বিক্রিয়ার দিক সামনের দিকে যাবে। তাহলে আমি আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আলোচনা করতেছি, তাহলে তোমাদের এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সময় স্বল্প, আমি আমার আর একটু কঠিন টপিকস এর দিকে চলে যাচ্ছি। এখন আমরা দেখবো চাপের প্রভাব। আমি আরেকটা বিক্রিয়া করতে দেখাতে চাচ্ছি। তোমরা অবশ্যই তোমরা পারবে, এগুলো তোমরা বুঝবে। আমি আরেকটা হাইড্রোজেন গ্যাসিয়াস সাবস্টেন্স প্লাস আয়োডিন গ্যাসিয়াস সাবস্টেন্স, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, এটো গ্যাসিয়াস সাবস্টেন্স। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলবো যেহেতু হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, তার এখানে চাপের প্রভাব থাকবে। আয়োডিন গ্যাসীয় পদার্থ, এখানেও চাপের প্রভাব থাকবে। এখানে হাইড্রোজেন আয়োডাইড, এখানেও চাপের প্রভাব থাকবে। আমরা বিক্রিয়কের কথা মূল দেখতে পাই, রিঅ্যাকট্যান্টে 1+1, এই যে এখানে মনে 1 আছে, এখানে মনে কত আছে, 1 আছে, 2 মোল। উৎপাদে আমরা কত দেখতে পাই, আমরা দেখতে পাই 2 মোল। কেমন, 2 মোল আমরা দেখতে পাই। আমরা বলবো যেহেতু উভয় দিকে সমান, যেহেতু দুই দিকে মোল সংখ্যা সমান, কি বলবো আমরা, যেহেতু উভয় দিকে বা দুদিকে, যেহেতু উভয় দিকে অথবা দুই দিকেই মোল সংখ্যা সমান, সেহেতু
চাপের প্রভাব থাকবে না। দ্যাট মিনস আমরা কি বুঝলাম? the reaction whose reactant mole number equal to mole number of product will equal and equivalent, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। প্রিয় শিক্ষার্থী সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমরা আরো কঠিন ইয়ের দিকে যাচ্ছি। সবাই সবাই খাতাতে সুন্দরভাবে লিখে নাও যাতে সবাই আপলোড দিতে পারো। সাইমন লিখেছে, স্যার কেমন আছেন? অবশ্যই ভালো আছি। সবাই ক্লাসগুলো, সারনান বেলাল ইজ ওয়াচিং, আব্দুল্লাহ নোমান ইজ ওয়াচিং। আমার স্নেহের ছোট ভাই এবং স্নেহের ছাত্র, ট্রাস্ট ব্যাংকের অফিসার, হ্যাঁ, আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহ মামুনের ছোট ভাই। অনিমেষ বড়ুয়া স্যার ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। খুব মনোযোগ সহকারে ক্লাস করো। হ্যাঁ, বুসরা লিখেছে, স্যার কঠিন কেন বলতেছেন? আসলে কঠিন বলতেছি তোমাদের কনসেন্ট্রেশন গ্রো করার জন্য। কঠিন নামক কোনো পড়াশোনা নাই, অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজতর হয়ে যাবে। একটু মনোযোগ দাও, ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে বুঝে বুঝে আমরা কাজ করব, বুঝে বুঝে আমরা ইনশাআল্লাহ আমরা এগুলো সমাধান করব। আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। এখন যেটা আমি খুব 2-1 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, গণমাত্রার প্রভাব। আমি বলেছিলাম এটা আসবে 100% পরীক্ষাতে আসবে সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব। আমরা জানি 3 ফ্যাক্টরস, হ্যাঁ, টেম্পারেচার, প্রেসার এন্ড কনসেন্ট্রেশন। তাপমাত্রা, চাপ এবং গণমাত্রার প্রভাব আছে। আমরা তাপের প্রভাব শেষ করলাম, আমরা চাপের প্রভাব শেষ করলাম। আমি গণমাত্রার প্রভাবটা একটু সহজে তোমাদেরকে 2-1 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ঘনমাত্রার প্রভাব, এ বিক্রিয়ক বিক্রিয়া করে বি উৎপন্ন করতেছে। এটাকে আমরা খুব সহজে বুঝার জন্য আমরা যদি এখানে একটা বল কল্পনা করি, এখানে আমি একটা বল কল্পনা করি, এখানে আমরা একটা রশি নিয়ে আমরা উভয়টাকে সংযুক্ত করলাম, হ্যাঁ, আমরা এটাকে যদি এইভাবে করতে পারি, এটাকে আমরা এ বলবো বিক্রিয়ক, এটাকে আমরা উৎপাদ বি বলবো। বুঝতে চাইলে বাবু অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। যদি আমি মনে করি এদিকে আমি একটা রশি দিয়ে এদিকে আমি কেটে দিচ্ছি, টান দিচ্ছি, এই রশিটাকে টান দিচ্ছি, বিক্রিয়ককে আমি কমিয়ে দিচ্ছি, বিক্রিয়ককে কমিয়ে দিচ্ছি, তাহলে নিঃসন্দেহে এখানে উৎপাদটা কোন দিকে চলে আসবে? উৎপাদের রশিটা এদিকে চলে আসবে, তার মানে উৎপাদ কমে যাবে। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে আমরা এখানে বুঝতে পারলাম বিক্রিয়ক যদি আমি কমিয়ে দিই, হ্যাঁ, তাহলে এই বিটা উপরের দিকে উঠে যাবে। তার মানে ঘনমাত্রা কমলে, হ্যাঁ, বিক্রিয়া পিছনের দিকে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা কি শিখলাম? হ্যাঁ, ঘনমাত্রা কমলে, ঘনমাত্রা সি বা ঘনমাত্রা কমলে, এটা যদি কমিয়ে ফেলি আমি, ঘনমাত্রা যদি আমি কমিয়ে ফেলি, এটা যেহেতু উপর দিকে চলে যাচ্ছে, এটাকে বি উৎপাদ। তার মানে উৎপাদ কি হচ্ছে? আমরা ঘনমাত্রা কমালে বিক্রিয়া পিছনের দিকে যাবে, ঘনমাত্রা কমালে বিক্রিয়া পিছনের দিকে যাবে, পিছনের দিকে যাবে। ভেরি গুড। এখন যদি আমরা চাই নো আমরা বিক্রিয়ক বাড়িয়ে দিব, আমরা বিক্রিয়ক কি করব? যদি আমরা চাই আমরা বিক্রিয়ক বাড়িয়ে দিব, তখন এটাকে আমি ওইদিকে ঠেলা দিলে এই রশিটা কোন দিকে আসবে? এই রশিটা এদিকে আসবে। তখন বিক্রিয়া কোন দিকে যাবে? ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে। সি বা ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি বলবো আমাদের আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা খুব সহজে আমরা রাসায়নিক সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব, দ্যাট মিনস তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, আমরা এই চিত্রের মাধ্যমে, এই কৌশলের মাধ্যমে আমরা খুব সহজে আয়ত্তে আনতে পারবো।
এখন একটা কোশ্চেন সব সময় আসে, যেটা আমরা একটু খুব সহজে দেখতে যাচ্ছি। হ্যাঁ, একটা বিক্রিয়া দিল, সেখানে আমরা সর্বোচ্চ উৎপাদ কিভাবে পেতে পারি, উৎপাদ বেশি পাওয়ার কৌশল অথবা সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশলটা আমি একটু দেখাচ্ছি, যেটা বোর্ড পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। আসবে আসবে আসবে, এই কথাটা আমরা বারবার বলতেছি। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি তোমরা যদি আজকে ক্লাস বুঝে করতে পারো, তোমরা বোর্ড পরীক্ষাতে খুব ভালো একটা মার্কস পাবে। এই চ্যাপ্টার থেকে নিঃসন্দেহে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন তুমি ভালো একটা অ্যান্সার করে ভালো একটা নাম্বার পাবে। হ্যাঁ, আমরা এখন দেখব সর্বোচ্চ উৎপাদ প্রাপ্তির কৌশল PCl5, উভমুখী চিহ্ন PCl3 প্লাস Cl2। যেহেতু এখন সৃজনশীল ব্যাপার এবং সবগুলো গ্যাসিয়াস স্টেটে আছে, প্রিয় শিক্ষার্থী ভয় পাওয়ার কোন কারণে, এটাকে আমরা AX5 হিসেবে বলতে পারি। এভাবে পরীক্ষাতে আসতে দেখি আমরা AX3 প্লাস X2। এই বিক্রিয়ার ক্ষেত্রে এটাও গ্যাসীয় স্টেট, এটাও গ্যাসীয় স্টেট, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদ প্রাপ্তির কৌশল, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে? হ্যাঁ, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে হলে নিশ্চয় বিক্রিয়াকে সামনের দিকে নিতে হবে। বিক্রিয়াকে কোন দিকে নিয়ে যেতে হবে? রিঅ্যাকশনকে সামনের দিকে নিতে হবে। আমরা কি বলবো? আমরা আরো অন্যভাবে লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি AB5 উভমুখী চিহ্ন AB3 প্লাস B2। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা পরীক্ষার প্রশ্নের একই অ্যান্সার হবে। এই তিনটা প্রশ্নের আমি বিভিন্ন বোর্ড পরীক্ষায় X5 হিসেবে আসতে দেখেছি, বিভিন্ন বোর্ড পরীক্ষায় PCl5 হিসেবে আমি আসতে দেখেছি, আমি AB5 হিসেবে আসতে দেখেছি। এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেম এস আমরা লিখবো এখানে, সেম এস সবগুলো লিখবো সেম এস। কেমন? আমরা এখন পারবো। আমরা বলবো রিঅ্যাকশনকে সামনের দিকে নিতে হবে। ওই যে উত্তরটা আমরা মেনলি কি রিঅ্যাকশনকে সামনের দিকে নিতে হবে। কেমন? সামনের দিকে নিতে হলে নিশ্চয় টেম্পারেচারের প্রভাব কি, টেম্পারেচার কি করতে হবে? আমরা বলবো টেম্পারেচার কি করতে হবে? টেম্পারেচার বাড়াতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, বাড়াতে হবে। প্রথমত বুঝতে হবে আমরা এটা কোন ধরনের রিঅ্যাকশন। যেহেতু আমরা দেখতে পাই ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস, ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস নেগেটিভ। আমরা ডেল্টা এস এর মানের উপর ডিপেন্ড করে আমরা একটা সূত্র শিখেছিলাম। কি শিখছিলাম? আমরা এখানে একটু কৌশল শিখছিলাম। ডেল্টা এস ইনটু বাড়ানো অবলিক কমানো ইকুয়াল টু দিক। এখান থেকে আমরা মান পুট করে মুখস্থ না করে আগের কৌশলটা প্রয়োগ করে আমরা এখান থেকে বলবো তাপমাত্রা বাড়াতে হলে কি করতে হবে। আমরা দেখতে পাই যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, ওর ক্ষেত্রে আমরা কি দেখবো? এটা কোনো তাপহারী বিক্রিয়া, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে কি প্লাস। তাপহারী বিক্রিয়া হলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা এখানে কি বলবো? যেহেতু তাপহারী বিক্রিয়া, সেটা আমরা এখানে প্লাস দিব এবং ইনটু এখানে বাড়ানোর কথা বলছে যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কি হয়? তাপমাত্রা বাড়াইলে হয় এখন কি হবে? ইকুয়াল টু প্লাস হবে। মানে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। আমার প্রশ্ন ছিল সর্বোচ্চ উৎপাদ, বেশি পরিমাণ উৎপাদ মানে বিক্রিয়াকে সামনের দিকে নিয়ে যাওয়া। তার মানে অবশ্যই টেম্পারেচার কি করতে হবে? টেম্পারেচার বাড়াতে হবে। অনুরূপভাবে আমরা প্রেসারের ক্ষেত্রে কি বলবো? আমরা বলবো প্রেসার কমাতে হবে। প্রেসারের ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা দিব, আমরা গণমাত্রা ব্যাখ্যাটাও আমরা দিয়ে দিব। আমরা একটু আগে দেখেছিলাম গণমাত্রা বাড়ালে উৎপাদ বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে বলবো গণমাত্রার উৎপাদের গণমাত্রা বাড়াতে, বিক্রিয়কের গণমাত্রা বাড়াতে হবে, বিক্রিয়কের গণমাত্রা বাড়াতে হবে, বিক্রিয়কের গণমাত্রা বাড়াতে হবে। এবং আমরা চাপ কি বলবো? চাপ আমরা এখানে দেখতে পাই, এখানে চাপ আমরা এগুলো আগে ডিসকাশন করছি। এখানে 1 মোল, এখানে কয় মোল? টোটাল 1 মোল, 1 মোল কয় মোল? 2 মোল। সেহেতু চাপের প্রভাব কি করতে হবে? কমাতে হবে।
হবে। তাহলে আমরা এই যে একটা উচ্চতর দক্ষতা অথবা একটা 4 কোশ্চেন আমরা মুখস্থ না করে খুব সহজে কৌশলের মাধ্যমে আমরা এখানে একসাথে 3টে সি, 3টে প্রয়োগ অথবা 3টে উচ্চতর দক্ষতার অ্যান্সার আমরা 5-7 মিনিটের মধ্যে আমরা সলভ করতে পারি। এইভাবে যদি আমরা বুঝে বুঝে করতে পারি, কোনো কঠিন নামক কোনো নেই, কঠিন নামক কোনো প্রয়োগ নেই, কঠিন নামক কোনো উচ্চতর দক্ষতা হবে না, আমরা খুব সহজে নিজেদের মতো অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী সবাই দ্রুত লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও। আমরা পরের টপিকসে চলে যাব। এখন যেটা আমি একটা কোশ্চেন দিয়ে দিব, যেটা পরীক্ষাতে আসবে 100%, সবাই একটু পড়ে নিবে। আমি একটা কোশ্চেন লিখে দিব, এখন আসবে 100%। রাসায়নিক সাম্যাবস্থা, এটি গতিশীল অবস্থা 100% আসবে বোর্ড এক্সাম। রাসায়নিক সাম্যাবস্থা কোশ্চেন। একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী সবাই এটা খুব ভালো করে পড়ে নেবে। আমি আমার পরের টপিকসে চলে যাচ্ছি। অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, একটু সবাই পড়ে নেবে। আমি পরের টপিকসে চলে যাচ্ছি। সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক অথবা কেসি অথবা কেপি, কেমন? যে পরীক্ষাতে সব সময় আসে। এটা সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক নির্ণয় করতে হলে সাম্যধ্রুবকের আগে একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সাম্যধ্রুবক বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আগে সক্রিয় বল। সক্রিয় বল, সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক আসে থেকে আসে সক্রিয় বল থেকে। সক্রিয় বল আমাদেরকে বুঝতে হবে। আর সক্রিয় বল কয়টি? সক্রিয় বল হচ্ছে দুইটি। সক্রিয় বল কয়টি? সক্রিয় বল হচ্ছে দুটি। সক্রিয় বল এগুলো কি কি? সক্রিয় বল কি কি? সক্রিয় বল হচ্ছে দুটি, একটা হচ্ছে ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। চাপ, কেমন? আমরা সবাই জানি ঘনমাত্রা ফর্মুলা আমরা কি জানি? ঘনমাত্রাকে আমরা সি দ্বারা ইন্ডিকেট করতে পারি। ঘনমাত্রাকে আমরা সি দ্বারা ইন্ডিকেট করতে পারি। আমরা ঘনমাত্রার সূত্র আমরা কি জানি? এগুলো আমরা জানি মোল বাই আয়তন, মোল বাই আয়তন হিসেবে আমরা জানি। এখন আমরা এন বাই ভি আমরা লিখতে পারি, কেমন? কেমন? তার মানে মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম। এবং আমরা এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো কেসি অথবা সাম্যধ্রুবক, সাম্যধ্রুবক অথবা এটাকে আমরা সাম্যাঙ্ক বলতে পারি। আমরা এখানে আমরা আংশিক চাপের ফর্মুলা আমরা কি বলতে পারি? আমরা ফর্মুলা আমরা লিখতে পারি পি এ ইকুয়াল টু এ এর আংশিক চাপ ইকুয়াল টু আমরা বলবো মোল বর্গাংশ ইনটু মোট চাপ। মোল ইনটু মোট চাপ, কেমন? মোট চাপ। এবং মোট বর্গাংশকে আমরা এক্স এর দ্বারা প্রকাশ করতে পারি, মোট চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা বলবো ইকুয়াল টু কেপি। এটাকে আমরা বলবো সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝে বুঝে পড়লে, তোমরা আমার আসলে আরেকটু পড়ানোর টার্গেট ছিল। আজকে আমরা পরপর 2টে ক্লাস নিয়েছি। তোমরা এই পড়াগুলো পড়লে, এবং আমি রাসায়নিক পরিবর্তনের উপর আরেকটা ক্লাস দিব, যাতে তোমরা, আমি নিঃসন্দেহে লিখিতভাবে বলবো, সামনের বোর্ড পরীক্ষাতে তোমরা ফুল অ্যান্সার করতে পারবে। একটু প্রচেষ্টা, একটু পরিশ্রম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে তোমাদের নিউরনকে কাজে লাগাও। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিউরন দিয়েছে। নিউরনকে দয়া করে কাজে লাগাও, যেখানে দরকার সেখানে।
উল্টোপাল্টা আউল ফাউল কাজে নিউরনকে কাজে লাগিয়ে লাভ নেই। পড়াশোনার মাধ্যমে, ভালো একটা বৃত্তি তৈরির মাধ্যমে, ভালো একটা রেজাল্টের মাধ্যমে, ভালো একটা টার্গেটের মাধ্যমে, ভালো একটা মিশন এবং ভিশনের মাধ্যমে নিজের জীবনকে একটি লক্ষ্যমাত্রায় নিয়ে যাও। তোমরা চাইলেই পারো, তোমরা চাইলেই পারো, তোমরা চাইলে তোমাদের লক্ষ্যমাত্রাকে তাই তোমরা নিজেদেরকে নিয়ে যেতে পারো, নিজেদেরকে তোমরা লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারো। তোমাদেরকে আমি বলবো, অ্যাকচুয়ালি তোমরা চিন্তা ভাবনা করে দেখো, তোমাদের অভিভাবকরা, মা বাবারা কত কষ্ট করে তোমাদের জন্য আমি বলবো দৈনিক তোমাদের জন্য ইনভেস্ট করে যাচ্ছে, দৈনিক তোমাদের জন্য ওনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। তুমি কি সে পরিশ্রমের গুরুত্ব দিচ্ছ? তোমার মা বাবা তোমার পিছনে যে সময়টুকু ব্যয় করতেছে, যে আর্থিক সুবিধা তোমাদেরকে দিচ্ছে, তুমি যে দায়িত্বটুকু পালন করতেছে, আসলে কি তুমি তোমার বিবেক থেকে সেই পরিশ্রমের ফলাফল দিচ্ছ? অ্যাকচুয়ালি দেখবে তোমার বাবা নেই, মা নেই, তুমি হয়তো একদিন তুমি বুঝতে পারবে। তুমি যদি আজকে নিজের সময়টাকে আউল ফাউল ভাবে ব্যয় না করে সঠিক পথে ব্যয় করো, তুমি যদি নিজের ইয়েটাকে সঠিক মাত্রায় পড়াশোনার মাধ্যমে নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে পারো, দেখবে তোমার জীবন অনেক সুন্দর হবে। তুমি একটা সুন্দর ক্যারিয়ার পাবে, তুমি বুঝতে পারবে তুমি আসলে সময় থাকতে আমাদের সাবধান হওয়া উচিত। সময় চলে গেলে কোনো কিছুর বিনিময়েও সেটা পড়াশোনা করার জন্য ডেইলি মিনিমাম 8 ঘন্টা ঘুমাবে, সঠিক সময়ে খাওয়া দাওয়া করবে, বেশি বেশি পড়াশোনা করবে, প্ল্যান ওয়াইজ পড়াশোনা করবে, পড়বে, শিখবে, লিখে চর্চা করবে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। তোমাদের সেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের লাইভ ক্লাস এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম।